মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, গাইবান্ধা ৫, আপনার সময় ১৬ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট বক্তব্যের উপরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা সহকারে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। 15ই আগস্টের কাল রাত্রিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলেরই আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জেলখানায় জাতীয় 4 নেতা সর্বজনাব শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বিগত 2008 সালের নির্বাচনে মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করায় আমি সাগাটা এবং ফুলছড়ি নদী ভাঙ্গা বন্যা কবলিত দরিদ্র নিপীড়িত মানুষের পক্ষ থেকে আমি নির্বাচিত হয়েছি। তাদেরকে আমি আমার হৃদয় নিগড়ানো শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবারকার বাজেটটি যেটা এসছে এই বাজেটটি মাননীয় স্পিকার 2,22,491 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় 1,66,459 কোটি টাকা ধারণ করেছে। অনুন্নয়ন ব্যয় 1,34,449 কোটি টাকা। ঘাটতি দেখানো হয়েছে মাননীয় স্পিকার 55,032 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটটাকে অনেকে বলেন এটা উচ্চাভিলাষী বাজেট, অনেকে বলেন এটা নির্বাচনমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি সবিনয়ে তাদের কথাটাকে খণ্ডন করে বলতে চাই যে না, এটা কোনো উচ্চাভিলাষী বাজেট নয়, তবে এটা নির্বাচনমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি রাজনীতি করি, আমার রক্তের সঙ্গে রাজনীতি মিশানো। আমার ওই পাশে যারা বন্ধুরা বসে আছেন তারাও রাজনীতি করে, নিশ্চয়ই তাদের রক্তের সঙ্গেও রাজনীতি মিশানো থাকারই কথা। আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন ঘটে এবং সে কারণেই আমরা নির্বাচনের জন্য যদি কোনো কিছু করার থাকে অবশ্যই সেটা করব। আমরা কোনোদিনই বিশ্বাস করি না যে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসব অথবা মিলিটারি কু করে আমরা ক্ষমতায় আসব। সুতরাং আমরা যারা সেটাতে বিশ্বাস করি না তারা অবশ্যই নির্বাচনমুখী বাজেটের কথা চিন্তা ভাবনা করতেই পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার সামনে তুলে ধরতে চাই যে আমি সমগ্র বাংলাদেশটাকে আমি বাংলাদেশ মনে করছি না। আমি যদি আমার নির্বাচনী এলাকা সাগাটা এবং ফুলছড়ি থানাকে সমগ্র বাংলাদেশ হিসেবে চিহ্নিত করি মাননীয় স্পিকার, আমি কি দেখতে পাই? আমি এইবার নিয়ে মাননীয় স্পিকার 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি এর আগে যে 4 বার নির্বাচিত হয়েছিলাম সেই 4 বারের সময় আমি আমার এলাকায় যে উন্নয়ন করেছি, আর এইবারকার এই এখনো আমার 5 বছর পূর্তি হয়নি। আমি মনে করছি 5 বছর হয়তো আমাদের পূর্তি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে 3 মাস আগেই হয়তো আমাদেরকে পদত্যাগ করতে হতে পারে। মাননীয় স্পিকার, এই সময়ে আমি যে কাজগুলো করেছি সেটা যদি আমি বিবেচনায় আনি এবং সেইটা যদি বাংলাদেশ হয় তাহলে অবশ্যই বলবো যে আমরা যে উন্নয়নগুলো এবার করেছি এই উন্নয়ন আমি যদি করতে চাই তাহলে তো এই উচ্চাভিলাষী বাজেটের প্রয়োজন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শুধু একটি খাতের উদাহরণ আমি আপনার সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার কাছে রেকর্ড রয়েছে, আমি রেকর্ড থেকেই কথা বলবো। মাননীয় স্পিকার, শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় স্পিকার, আপনি জানেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। এই মেয়েদের শিক্ষার জন্য এবং এই জাতিটাকে সুশিক্ষিত করার জন্য বর্তমান সরকার কি করছে, অতীতে কি হয়েছে তার একটা তুলনামূলক চিত্র আমি আপনার সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যদি দেখেন যে 2001-2002 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক পর্যায়ের জন্য টাকা বরাদ্দ হয়েছিল 915 কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছিল 1222 কোটি টাকা, 1222 কোটি টাকা। আর সেখানে মাননীয় স্পিকার আপনি দেখবেন 2009-10 সালে সেইখানে বরাদ্দ হয়েছে 1431 কোটি টাকা, আর গণশিক্ষা এবং প্রাথমিক মন্ত্রণালয়ের জন্য হয়েছে 2823 কোটি টাকা। 2011-12-তে সেটি হয়েছিল 1976 কোটি টাকা,
এবং প্রাথমিকের জন্য 2460 কোটি টাকা। 2012-2013 অর্থ বছরে হয়েছিল 2253 কোটি টাকা, আর প্রাথমিক বিদ্যালয়ের জন্য হয়েছিল 3916 কোটি টাকা। আর এবারকার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে 2013-14 অর্থ বছরে 3100 কোটি টাকা আর 5278 কোটি টাকা। মাননীয় স্পিকার, যদি আমি শিক্ষার হার বাড়াতে চাই, আমি যদি এই জাতিকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, অবশ্যই আমার বাজেটকে এক্সপান্ড করতে হবে এবং সেই এক্সপান্ড করার জন্য টাকা তো বরাদ্দ করতে হবে মাননীয় স্পিকার। এবং সেই এক্সপানশন যদি হয় তাহলে অবশ্যই সেটি মাননীয় স্পিকার উচ্চাভিলাষী বলে মনে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে হয়, আশাশূন্য ও নিরানন্দ মনে কোনো কাজ করতে নেই। আমরা যারা স্বাধীনতা যুদ্ধের সপক্ষের শক্তি, আমরা যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, আমরা এই দেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে চাই, বিশ্বের দরবারে আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই ধরনের একটি দেশ আমরা কায়েম করতে চাই। এবং সে কারণেই মাননীয় অর্থমন্ত্রী ঠিক এই ধরনের একটি বাজেট প্রণয়ন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি অবশ্যই দেখবেন যে শিক্ষা খাতে মাননীয় স্পিকার 1962-63 সালে যখন কলেজের ছাত্র হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে নদী সাঁতরিয়ে পালিয়ে গিয়েছে মাননীয় স্পিকার, আজকে কিন্তু আর তা হয় না। ওই সময় কোনো শিক্ষানীতি এই আলোর মুখ দেখেনি মাননীয় স্পিকার, কিন্তু বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকারের আমলে আমরা একটি শিক্ষানীতি প্রণয়ন করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। এবং সেই শিক্ষানীতি সকল মহল কর্তৃক সমাদৃত হয়েছে মাননীয় স্পিকার। এবং সে কারণেই কিন্তু এই শিক্ষানীতি, শিক্ষার দিকে এই যে বাজেটটা বরাদ্দ করা হয়েছে, এটা একটা জাতির উন্নয়নের একটা যে রূপরেখা, যে আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের যে একটা পূর্ব শর্ত, সেই পূর্ব শর্তের এটা একটি মডেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের কি গ্যারান্টি চাই? কনস্টিটিউশন আমাদেরকে কি গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টির মধ্যে আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্য চাই, আমরা আহার চাই, আমরা বস্ত্র চাই। মাননীয় স্পিকার, যদি কৃষির কথা বলেন, কৃষিক্ষেত্রে আমাদের কি ধরনের উন্নয়ন হয়েছে সমগ্র বিশ্ববাসী জানে। আমাদেরকে আর ওই ইম্পোর্টেড চালের জন্য অপেক্ষা করতে হয় না মাননীয় স্পিকার। আমি আমার নিজের কথা দিয়ে বলতে চাই মাননীয় স্পিকার, আমি একজন কৃষকের ছেলে, হয়তো বা ওকালতি করি বা রাজনীতি করি, বাস্তবিক পক্ষে আমি একজন কৃষকের ছেলে। আমি গত বছরে বড় মৌসুমে যে ধান পেয়েছিলাম, এবার তার চেয়ে অনেক গুণ ধান বেশি পেয়েছে মাননীয় স্পিকার। এটা কিসের কারণে? যথাসময়ে আমরা সর্বোৎকৃষ্ট বীজ পেয়েছি, পানি সরবরাহের বিদ্যুৎ, যেহেতু বিদ্যুতের সেই রেন্টাল দিয়ে বলেন আর যেটা দিয়েই বলেন, বিদ্যুতের জন্য মানুষকে কিন্তু আর হাহাকার করতে হয় নাই। এবার বড় বা ইরি চাষিদেরকে ওই জমি ফেটে চৌচির হয় নাই। এবার আমরা পানি পেয়েছি, সময় মতো সার পেয়েছি, উৎকৃষ্ট মানের বীজ পেয়েছি, যার ফলে আমি একজন কৃষক, সেই কৃষক হিসেবে আমার যে ধানের উন্নতি হয়েছে, ধানের যে চাষ হয়েছে, সেটা গতবারের তুলনায় অনেক গুণ বেশি মাননীয় স্পিকার। এটা একটা অদ্ভুত এবং অভূতপূর্ব আমি মনে করবো মাননীয় স্পিকার উন্নয়ন আমাদের হয়েছে। স্বাস্থ্য খাতের কথা বলছি মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রী আমার পিছনে বসে আছেন, তার সার্থকতাও রয়েছে, তার ব্যর্থতাও রয়েছে। ব্যর্থতা কোনটা মাননীয় স্পিকার, সেটাই আগে তুলে ধরি। যে এবার জননেত্রী শেখ হাসিনা অনেকগুলো ডাক্তারদেরকে পোস্টিং দিয়েছেন, অনেক নার্সের পোস্টিং দিয়েছেন, অনেক স্বাস্থ্যকর্মীর পোস্টিং দিয়েছেন, চাকরি দিয়েছেন। প্রায় 70,000 ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর চাকরি হয়েছে মাননীয় স্পিকার। কন্ডিশন